ঠিক আছে, রেকর্ডিংটা আবার হচ্ছে। তো আমি আরেকবার বলে নিই প্রথম থেকেই। দেখো, প্রথমে আমরা বার করতে চলেছি রিপেল এবং রিপেল ফ্যাক্টর। এই জিনিসটা একটা আউটপুট ওয়েব ফর্ম যেটা আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে পাচ্ছি, সেই হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে প্রাপ্ত যে আউটপুট ওয়েব ফর্ম, তার মধ্যে যে ডিসি কম্পোনেন্টই শুধু আছে তাই নয়, কারণ শুধুমাত্র যদি ডিসি কম্পোনেন্ট থাকতো তাহলে আউটপুট ওয়েব ফর্মটা এরকম স্মুথ হতো, কিন্তু এরকম স্মুথ তো হয়নি, হয়েছে এরকম। মানে এর মধ্যে কিন্তু পালসেশন আছে বা পালসেটিং কম্পোনেন্ট আছে। এবার কতটা পরিমাণে এরকম পালসেশন আছে সেটাকে মেজার করার জন্য একটা ফ্যাক্টর ইমপ্লিমেন্ট করা হয়েছে বা ফ্যাক্টর এর কথা বলা হয়েছে, যে ফ্যাক্টরের নাম হচ্ছে রিপিল ফ্যাক্টর। It is defined as the ratio of the RMS value of the AC component to the DC component of the rectifier output। মানে আউটপুট যে ওয়েব ফর্ম আমরা পাচ্ছি, সেই আউটপুট ওয়েব ফর্মের মধ্যে যেহেতু এসি এবং ডিসি দুটো কম্পোনেন্টই আছে, তার মধ্যে এসি কম্পোনেন্ট কতটা আছে, এই যে আউটপুট ওয়েব ফর্ম আছে তার মধ্যে অল্টারনেটিং কম্পোনেন্ট কতটা আছে, সেটাকে আমরা বলছি আইএসি। সাপোজ সেটাকে আমরা আইএসি দ্বারা ডিনোট করছি। এবং এর যে ডিসি কম্পোনেন্ট সেটা আমরা আগের দিন অলরেডি ক্যালকুলেট করেছি এবং তার নাম হচ্ছে আইডিসি। সেটা আমরা অলরেডি জানি আইএম বাই পাই। এবার আমরা বার করতে চাই এর মধ্যে এসি কম্পোনেন্ট কতটা আছে তার ভ্যালুটা, সেটাকে আমরা আইএসি দ্বারা ডিনোট করছি। এবার আমরা জানি যে আই আর এম এস স্কোয়ার, এইটা ফিজিক্যাল টু হচ্ছে আই এসি স্কোয়ার প্লাস হচ্ছে আই ডিসি স্কোয়ার, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা আই আর এম এস সমান কত জানি, আই আর এম এস আমরা আগের দিন অলরেডি ক্যালকুলেট করেছি। আই আর এম এস মানে হচ্ছে আই এম বাই টু, এটা আমরা জানি। আর আই ডিসি সমান কত, আই ডিসি সমান হচ্ছে আই এম বাই পাই। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা থেকে আমরা আই এসির ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। আই এসির ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিলাম এবং সেটা কত হচ্ছে রুট ওভার আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার। এই ফর্মুলাটা থেকেই এটা আমরা সিম্পলিফাই করে লিখতে পারি। তাহলে রিপিল ফ্যাক্টর সমান কত হবে, আই এসি বাই আই ডিসি। এবার আই এসির জায়গায় আমরা এই আই আর এম এস স্কোয়ার মাইনাস আই ডিসি স্কোয়ার এটাকে সাবস্টিটিউট করে দিলাম, ডিভাইডেড বাই আই ডিসি রাখলাম। এবার রুটের ভেতরে যদি আমরা আই ডিসিটাকে ঢুকিয়ে দিই তাহলে আই ডিসি স্কোয়ার হয়ে যাবে। মানে কি হবে ব্যাপারটা, এটা হয়ে যাবে আই আর এম এস বাই আই ডিসি টোটালটার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা কি জানি, আই আর এম এস সমান কত, আই এম বাই টু। আর আই ডিসি সমান কত, আই এম বাই পাই। তাহলে আই আর এম এস স্কোয়ার বাই আই ডিসি স্কোয়ার এটা যদি আমরা করি তাহলে আই এম বাই টু তার স্কোয়ার মানে কত, আই এম স্কোয়ার বাই ফোর। আর আই ডিসি স্কোয়ার মানে কত, আই এম স্কোয়ার বাই পাই স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে 2.4674 এটা একটা ভ্যালু আসবে। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে এই যে আমাদের এই রুটের ভেতরে যে জিনিসটা আছে তার ভ্যালু। কিন্তু সেটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে রিপিল ফ্যাক্টরের ভ্যালুটা আলটিমেটলি বেরিয়ে আসবে এবং সেই রিপিল ফ্যাক্টরের মান হচ্ছে 1.21। ঠিক আছে, এইটা হচ্ছে রিপিল ফ্যাক্টরের মান। এই রিপিল ফ্যাক্টরের মান 1.21, এই কথাটার তাৎপর্য কি, এই কথাটার তাৎপর্য হচ্ছে আমরা একটা ডিসি আউটপুট, মানে আমরা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে যে আউটপুট ওয়েব ফর্মটা পাচ্ছি তার মধ্যে এসি কম্পোনেন্ট যতটা আছে ডিভাইডেড বাই ডিসি কম্পোনেন্ট যতটা আছে, তাদের যে রেশিও, সেই রেশিওর মান হচ্ছে কত, সেই রেশিওর মান হচ্ছে 1.21। ঠিক আছে, মানে এতে এসি কম্পোনেন্ট কিন্তু বেশি আছে, ডিসি কম্পোনেন্ট তুলনামূলকভাবে কম আছে, তার জন্য রেশিওর মানটা একের তুলনায় বেশি। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ারের এটা কিন্তু একটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু এখানে রিপিল ফ্যাক্টরের মানটা প্রচুর পরিমাণে বেশি। রিপিল ফ্যাক্টর যত কম হবে তার মানে হচ্ছে আউটপুট ওয়েব ফর্মের মধ্যে এরকম পালসেশন গুলো তত কম হবে, তত এই ফ্লাকচুয়েশনস গুলো কম হবে। এবং আমরা যখনই একটা রেকটিফায়ারকে ব্যবহার করব আমাদের উদ্দেশ্য সবসময় হবে যাতে এই রিপেলের পরিমাণটা যতটা সম্ভব কম হয়। কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে রিপিল থাকে এবং যে কারণে রিপিল ফ্যাক্টরের মান হচ্ছে 1.21। ঠিক আছে, এবারে আমরা একটা টার্ম দেখবো, তার নাম হচ্ছে রিপিল ফ্রিকোয়েন্সি। রিপিল ফ্রিকোয়েন্সি মানেটা কি, এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে পালসেশন গুলো বর্তমান আউটপুট ওয়েব ফর্মে যে ফ্রিকোয়েন্সিতে পালসেশন গুলো থাকে তাকে আমরা বলতে পারবো যে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রিপিল বা রিপিল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার দেখো এই যে আউটপুট ওয়েব ফর্ম আমরা পাচ্ছি এটা একটা পালসেশন। আমরা যদি দেখি এইখান থেকে এইটুকুটা এটা একটা পালসেশন, আবার এখান থেকে এইটুকুটা এটা একটা পালসেশন। তাহলে এই পালসেশন গুলোর ফ্রিকোয়েন্সি কত, আমরা যদি একটা টাইম পিরিয়ডকে দেখি, একটা টোটাল টাইম পিরিয়ড সমান কত, এইখান থেকে এইটুকু, এই সময়টাকে আমরা বলতে পারি একটা সাইকেলের টাইম পিরিয়ড। ঠিক আছে, এই টাইম পিরিয়ডকে আমরা কি দ্বারা ডিনোট করি, ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে এই যে ক্যাপিটাল টি,
এই সময়ের মধ্যে আমার কটা রিপিল আছে? আমাদের কিন্তু একটা মাত্র রিপিলই আছে, এই একটা রিপিল আছে। আবার এর পরবর্তী যে ক্যাপিটাল টি যে সময়, সেই ক্যাপিটাল টি সময়ের মধ্যে কটা রিপিল আছে? আমার একটা মাত্রই রিপিল আছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি প্রত্যেক সাইকেলে একটা মাত্র রিপিল বর্তমান, অর্থাৎ এই রিপিলের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমাদের যে টাইম, মানে আমাদের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সমান হবে। সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? আমাদের এইখান থেকে এইটুকু, এটা হচ্ছে আমাদের সাপ্লাই বা ইনপুট ওয়েভ ফর্ম। ইনপুট ওয়েভ ফর্মের হচ্ছে কত? এটা টি সময়, ক্যাপিটাল টি। এই টি ক্যাপিটাল টি সময়ের মধ্যে আমার একটা সাইকেল বর্তমান, বা তার এবং এর ফ্রিকোয়েন্সি আমরা কত ধরে নিই? এর ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিচ্ছি সাপোজ এফ। সাপোজ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ হার্জ, ঠিক আছে। তার মানে এর যা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ একটা টাইম পিরিয়ডের মধ্যে এর যা ফ্রিকোয়েন্সি, এবং টাইম পিরিয়ডের সঙ্গে ফ্রিকোয়েন্সি রিলেশন কত? 1/t সমান হচ্ছে এফ, ঠিক আছে। এটা তো আমরা জানি 1 বাই টাইম পিরিয়ড সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে এখানেও আমার যতগুলো আমাদের হাফ সাইকেল, যতগুলো আমাদের সাইকেল থাকছে, এখানে কটা সাইকেল থাকছে? একটা সাইকেল। এবং এই আউটপুট ওয়েভফর্মের ক্ষেত্রেও আমার এই যে টাইম পিরিয়ড টি, তার মধ্যে একটা মাত্র পালসেশন থাকছে। মানে ইনপুট ওয়েভফর্মের যা ফ্রিকোয়েন্সি হবে, আউটপুট ওয়েভফর্মের যে রিপেল তারও ফ্রিকোয়েন্সি সেম হবে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে রিপেল ফ্রিকোয়েন্সির মান কত হবে? ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, দেন দ্য রিপেল ফ্রিকোয়েন্সি উইল অলসো বি এফ, ঠিক আছে। দুটোরই সেম হবে, রিপেলের ফ্রিকোয়েন্সিও এফ হবে। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে রিপিল ফ্যাক্টর জিনিসটা কি আমরা সেটা শিখলাম, তারপরে রিপিল ফ্যাক্টরের ভ্যালু ক্যালকুলেট করা দেখলাম হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, এবং রিপিল ফ্রিকোয়েন্সির মান কত হয় সেটাও দেখলাম। এবং আমরা দেখলাম যে রিপিল ফ্রিকোয়েন্সির মান এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের ক্ষেত্রে রিপিল ফ্রিকোয়েন্সির মানও হবে এফ, যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ হয়। যদি তোমাদের কোশ্চেনে আসে যে সাপোজ এ 50 হার্জ ইনপুট সিগন্যাল ইজ প্রোভাইডেড, 50 হার্জের একটা ইনপুট সিগন্যাল দেওয়া হলো একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটে, তাহলে আউটপুট ওয়েভ ফর্মে যে রিপিল থাকবে তার ফ্রিকোয়েন্সি কত হবে? তখন তোমরা বলবে ওটাও 50 হার্জই হবে। কারণ একটা সাইকেলে যতগুলো আমাদের রিপিল থাকছে, আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট ওয়েভ ফর্মের সাইকেলের মধ্যে একটাই রিপিল থাকছে, ঠিক আছে। এবারে আমরা একটা টার্ম দেখবো, সেটার নাম হচ্ছে ফর্ম ফ্যাক্টর। হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে আমরা যে আউটপুট পাচ্ছি তার ফর্ম ফ্যাক্টর কত? তো ফর্ম ফ্যাক্টর জিনিসটার ভ্যালু কত হয়? ফর্ম ফ্যাক্টর হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ দ্য আরএমএস ভ্যালু অ্যান্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। আরএমএস ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ দ্য ওয়েভ ফর্ম। তো আমরা আগের দিন ক্যালকুলেট করে দেখেছি যে আরএমএস ভ্যালু কত? হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে যে আমরা আউটপুট পাই তার আরএমএস ভ্যালু হচ্ছে IM/2, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আর অ্যাভারেজ ভ্যালু কত? অ্যাভারেজ ভ্যালু হচ্ছে IM/পাই। এবার এই যে দুটো টার্ম, তাদের যে রেশিও, সেটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাবো কত? ফর্ম ফ্যাক্টর ইজ ইকুয়াল টু IRMS/IDC, দ্যাট মিনস IM/পাই ডিভাইডেড বাই IM/2 ডিভাইডেড বাই IM/পাই। IM/2টা কারণ কি? এটা হচ্ছে IRMS, উপরে IRMS আছে আর নিচে আছে কত? IDC। IDC মানে হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, এর ভ্যালু কত? IM/পাই। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে পাচ্ছি পাই/2, অর্থাৎ 1.57। এটা হলো ফর্ম ফ্যাক্টরের ভ্যালু। তার ক্ষেত্রে এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু। এবারে আমরা একটা টার্ম দেখব, তার নাম হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ অথবা পিআইভি। পিআইভি এটা কি? পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ, ইট ইজ দ্য ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ দ্যাট দ্য ডায়োড ক্যান উইথস্ট্যান্ড উইদাউট ডিস্ট্রয়িং ইটস জাংশন, ঠিক আছে। একটা ডায়োডের অ্যাক্রসে আমরা যখন রিভার্স ভোল্টেজ দিচ্ছি, রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি, সাপোজ এটা একটা পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োডের অ্যাক্রসে, অর্থাৎ এটা হলো আমার পি সাইড এবং এদিকটা হলো আমার এন সাইড। তাহলে পিএন জাংশনের এই পি সাইডের দিকে আমরা কি দিচ্ছি? মাইনাস বা নেগেটিভ ভোল্টেজ, এবং এন সাইডের দিকে আমরা দিচ্ছি প্লাস, অর্থাৎ পজিটিভ ভোল্টেজ। এই যে আমরা যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করি একটা পিএন জাংশনে, তখন সেই পরিস্থিতিতে সর্বোচ্চ যে রিভার্স বায়াসটা ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাইড হচ্ছে তার ভ্যালুটাকেই আমরা বলবো পিক ইনভার্স ভোল্টেজ, ঠিক আছে। এবার আমরা যে ওয়েভ ফর্মগুলো এঁকেছি সেখান থেকে দেখতে পাবো, বা যে আমরা ডায়োডের সার্কিটটাও এঁকেছি সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি। দেখো এই যে ডায়োডটা, এই ডায়োডের এটা হচ্ছে পি সাইড আর এটা হচ্ছে এন সাইড। তাহলে এন সাইডে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, মানে নেগেটিভ হাফ সাইকেলে,
এদিকটা পজিটিভ, উপরের দিকটা নেগেটিভ হচ্ছে, তখনই আমার কি হচ্ছে, এদিকটায় এন সাইডে পজিটিভ ভোল্টেজ পড়ছে আর পি সাইডে নেগেটিভ ভোল্টেজ পড়ছে। কিন্তু এর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? সর্বোচ্চ ভ্যালু আমার এটাই হতে পারে যেটা আমার যে ওয়েব ফর্ম যেটা আছে, এই ওয়েব ফর্মের যে সর্বোচ্চ ভোল্টেজ যেটা, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই আমার সর্বোচ্চ ভ্যালু। এর থেকে বেশি তো আর হতে পারে না। এর থেকে বেশি কি ভোল্টেজটা হতে পারে? তা হতে পারে না। এবং এই সর্বোচ্চ ভ্যালুর মান কত? ভিএম। এটাকে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম দ্বারা ডিনোট করছি। এবং এটাই একটা ডায়োডের অ্যাক্রসে রিভার্স বায়াস কন্ডিশনে অ্যাপ্লাইড হতে পারে। আমরা যেই ভিডি ওয়েব ফর্মটা এঁকেছিলাম, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজের যে ওয়েব ফর্মটা আমরা এঁকেছিলাম, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে যখন নেগেটিভ হাফ সাইকেল, সেই সময় এই রকম একটা ভোল্টেজ এর অ্যাক্রসে পড়ছে, তখন এই রকম যে ওয়েব ফর্ম, তার মধ্যে সর্বোচ্চ ভ্যালু কত? মাইনাস ভিএম। এটাকে মাইনাস কারণ এটা নেগেটিভ হাফ সাইকেল বলে। কিন্তু যদি আমরা নিউমেরিক্যালি দেখি বা ম্যাগনিটিউডটা দেখি, তাহলে এই যে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা ডায়োডের অ্যাক্রসে পড়ছে আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন, এটাকে আমরা কি নাম দিয়েছি? এটাকে নাম দিয়েছি পিক ইনভার্স ভোল্টেজ। এর মান কত হবে? ভিএম হবে। হোয়াট ইজ ভিএম? ভিএম ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো কি, আমরা এইভাবে ক্যালকুলেট করে নেব পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটা। ঠিক আছে, এভাবে আমরা পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটা ক্যালকুলেট করে নেব। তো দেখো, এটা আমরা এখানেও লিখেছি, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা কত? ভিএম। এবং ডিউরিং দ্য নেগেটিভ হাফ সাইকেল অফ এসি সাপ্লাই, দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ ভিএম, দিস উইল অ্যাপিয়ার across the diode. So peak inverse voltage in case of a half wave rectifier will be Vm, where what is Vm? Vm is the maximum value of the AC voltage across the transformer secondary winding. ঠিক আছে, তো আমরা কি কি টার্ম এখনো পর্যন্ত দেখলাম? আমরা দেখেছি অ্যাভারেজ ভ্যালু, আমরা দেখেছি আরএমএস ভ্যালু, আমরা দেখেছি ডিসি আউটপুটের যে পাওয়ার, আউটপুট পাওয়ার কতটা পাওয়া যায়। ঠিক আছে, তারপরে আমরা দেখেছি এসি পাওয়ার কতটা আমরা ইনপুট দিই, এবং এই দুটোর রেশিওটাকে আমরা কি বলি? কতটা ডিসি পাওয়ার দিচ্ছি বা কতটা ডিসি পাওয়ার আমরা পাচ্ছি ডিভাইডেড বাই কতটা এসি পাওয়ার ইনপুট দিচ্ছি, দুটো রেশিওকে আমরা বলি রেকটিফিকেশন এফিসিয়েন্সি। এটা আমরা ক্যালকুলেট করেছি। নেক্সট হচ্ছে রিপিল অ্যান্ড রিপিল ফ্যাক্টর। রিপিল জিনিসটা কি এবং রিপিল ফ্যাক্টর জিনিসটা কি, দুটোর ডেফিনেশন দেখেছি। এবং রিপিল ফ্যাক্টরের ভ্যালু ক্যালকুলেট করেছি ইন কেস অফ এ হাফ ওয়েভ রেকটিফায়ার। এর ভ্যালু কত হয়েছে? 1.21। এটা মনে রাখবে, 1.21 is the value of the ripple factor in case of a half wave rectifier. নেক্সট আমরা দেখেছি রিপিল ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আউটপুট ওয়েভ ফর্মের যে পালসেশন তার ফ্রিকোয়েন্সি কত, এবং আমরা এটা জানলাম যে রিপিল ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সির সঙ্গে সেম হবে ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। ফর্ম ফ্যাক্টর হচ্ছে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু, এই দুটো রেশিও। এবং ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত হচ্ছে এখানে? 1.57। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ভ্যালু হলো 1.57। এরপরে আমরা দেখেছি পিক ইনভার্স ভোল্টেজ বা পিআইভি। পিআইভির ভ্যালু কত হচ্ছে? ভিএম, যেটা ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে, সেটার ভ্যালু হচ্ছে ভিএম। এটাকে বলা হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ। তো এই এতগুলো টার্ম আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে মনে রাখবো। এবারে আমরা আলোচনা করব যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। প্রথমে অ্যাডভান্টেজটা কি? হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা কেন ব্যবহার করি? আমরা ব্যবহার করি এসিটাকে ডিসিতে কনভার্ট করার জন্য। এবং এটা করতে গেলে আমাদের কি লাগছে? আমাদের কেবলমাত্র একটা ডায়োড লাগছে। একটা ডায়োড ইউজ করেই আমরা এসিটাকে ডিসিতে কনভার্ট করে দিতে পারছি। তার মানে কি? এটা হচ্ছে খুবই সিম্পল এবং এটা খুব কম খরচে করা সম্ভব। এটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ কি? হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কেবলমাত্র একটা হাফ সাইকেলই কিন্তু আমরা আউটপুটে পাবো, দুটো হাফ সাইকেল কিন্তু আমরা পাবো না। কেবলমাত্র ওয়ান হাফ সাইকেল আমরা আউটপুট ওয়েভ ফর্মে দেখতে পাবো। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং এর জন্য কি অসুবিধাটা কি? যদি আমরা একটা হাফ সাইকেল পাই, এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে লার্জ পাওয়ার উইল বি ওয়েস্টেড। যেহেতু আমার একটা হাফ সাইকেল পুরোপুরি আমরা আউটপুটে পাচ্ছি না, অথচ আমরা ইনপুটে দিচ্ছি, মানে সেই পাওয়ারটা পুরো ওয়েস্ট হয়ে যাচ্ছে। তার জন্য এখানে প্রচুর পরিমাণে পাওয়ার ওয়েস্টেজ হয়। ঠিক আছে, এবং এই যে হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে আমরা যেটা পাচ্ছি, সেই হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে কিন্তু আমরা কোনো স্মুথ ডিসি আউটপুট পাচ্ছি না। স্মুথ ডিসি আউটপুট মানেটা কি? মানে কনস্ট্যান্ট একটা ডিসি ভোল্টেজ যদি পেতাম, সেটাকে আমরা স্মুথ ডিসি আউটপুট বলতে পারি। সেটা তো হচ্ছেই না, উপরন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে রিপেল থাকছে। এবং আমরা আগেই দেখেছি এখান থেকে যে আউটপুট ওয়েভফর্ম আমরা পাচ্ছি, তাতে কিন্তু এসি কম্পোনেন্ট মানে অল্টারনেটিং কম্পোনেন্টই বেশি ইন কম্পারিজন টু ডিসি কম্পোনেন্ট। কারণ রিপিল ফ্যাক্টরের ভ্যালু এখানে কত হয়েছিল? 1.21, মানে এসি কম্পোনেন্টই বেশি থাকছে ইন কম্পারিজন টু ডিসি কম্পোনেন্ট।
ঠিক আছে, তো এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, কারো ডাউট আছে কিছু হাফ ওয়েভ রেকটিফায়ার সংক্রান্ত? ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিক অর্থাৎ আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার এই টপিকের মধ্যে আসছি। দেখো, হাফ ওয়েভ রেকটিফায়ার টেকনিক ব্যবহার করে আমরা কেবলমাত্র একটা হাফ সাইকেলই পাচ্ছিলাম, আর একটা হাফ সাইকেল আমরা আউটপুটে পাচ্ছিলাম না। তো এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। তো এই যে ডিসঅ্যাডভান্টেজ, এটাকে দূর করবার জন্য এবং এতে যে প্রচুর পরিমাণে পালসেশন থাকছিল বা পালসেটিং কম্পোনেন্ট থাকছিল হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুটে, সেটাও একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল। এই সমস্ত ডিসঅ্যাডভান্টেজ গুলোকে দূর করার জন্য একটা অন্য টেকনোলজি রেকটিফিকেশনের বার করা হয়েছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ মানে হচ্ছে এখানে টোটাল যে ওয়েভ বা ওয়েভের যে টোটাল হাফ সাইকেল গুলো, সমস্ত হাফ সাইকেলই আমরা আউটপুটে পেতে থাকবো। এবং এটাকে দুটো টেকনোলজি ইউজ করে করা যায়। একটার নাম হচ্ছে সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার, আর একটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই দুটো টেকনোলজি ইউজ করেই আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারি। তো প্রথমে আমরা দেখে নেব সেন্টার ট্যাপ টাইপ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার সেন্টার ট্যাপের এটা হলো তার সার্কিট ডায়াগ্রাম। এখানে কি কি পার্টস আছে দেখো। প্রথমে একটা এসি ইনপুট এখানে দেওয়া হয়েছে। কোথায় ইনপুটটা দিয়েছে? একটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। এই যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং। এখানে আমরা এসি ইনপুট অ্যাপ্লাই করলাম। এবং ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। সেখানে একটা ভোল্টেজ তাহলে ইনডিউসড হবে। এখানে যদি আমাদের ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, এখানে যদি একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেকেন্ডারিতে আমরা একটা ভোল্টেজ আউটপুটে পাবো। এবার এই যে সেকেন্ডারি যে ট্রান্সফরমার, সেই সেকেন্ডারি ট্রান্সফরমারটা হচ্ছে সেন্টার ট্যাপ টাইপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ কথাটার মানে হচ্ছে ট্রান্সফরমারের যতগুলো সেকেন্ডারি টার্নস আছে, ধরো সেকেন্ডারিতে আমার এন সংখ্যক টার্নস আছে, ঠিক আছে, আমি ধরলাম সেকেন্ডারিতে আমার এন সংখ্যক টার্ন আছে, তাহলে এন সংখ্যক টার্নে আমার কত ভোল্টেজ পাওয়া গেছে, আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করি, তাহলে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ব্যাপারটা বোঝা যাবে। ধরো আমরা এখানে ভোল্টেজ একটা দিলাম, প্রাইমারি ভোল্টেজ। এটা আমার কি, এটা হলো প্রাইমারি সাইড, প্রাইমারি সাইড। আর এই দিকটা কি, এই দিকটা হলো ট্রান্সফরমারের আমার সেকেন্ডারি সাইড। এবার আমরা কি করেছি, প্রাইমারি সাইডে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ধরো এখানে একটা আমরা এসি সোর্স লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। এসি সোর্সের যে ভোল্টেজের ভ্যালু, সেই ভোল্টেজটাকে আমরা ধরে নিচ্ছি ভিপি। প্রাইমারি তো আমরা এটাকে ভিপি ধরে নিচ্ছি। এবং এই টোটাল সেকেন্ডারিতে আমরা যে ভোল্টেজটা পাবো, টোটাল সেকেন্ডারিতে আমরা কত ভোল্টেজ পাবো, ভিএস। সাপোজ আমরা ভোল্টেজটা পাচ্ছি ভিএস সেকেন্ডারিতে, নাম দিচ্ছি ভিএস। এবার হচ্ছে কি, এই যে সেকেন্ডারিতে টোটাল যে যতগুলো পাক আছে, এরকম যতগুলো টার্ন আছে, সেই টোটাল টার্নের মধ্যে এই ভিএস ভোল্টেজটা তৈরি হয়েছে। এবার এই ভোল্টেজ যেটা তৈরি হয় সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হয়, এই ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস। যদি আমরা নাম্বার অফ টার্নসকে এন বলি, তাহলে ভোল্টেজ যেটা পাওয়া যাবে, ভিএস যেটা পাবো, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। এন ইজ হোয়াট, এন ইজ দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। এবার যদি আমরা এমন একটা ট্রান্সফরমার ব্যবস্থা করি যার একদম মিডিল পজিশন, মানে যতগুলো টার্ন আছে, ধরো এই টোটাল হচ্ছে এন সংখ্যক টার্ন আছে, তাহলে অর্ধেক ওয়াইন্ডিং এর মধ্যে কতটা টার্ন থাকবে, এন বাই টু। এটুকুর মধ্যে আমার এন বাই টু সংখ্যক টার্ন থাকবে। আবার এই নিচের যে অংশটা, সেখানে আমার এন বাই টু সংখ্যক টার্ন থাকবে। তার মানে আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এর একদম মিডিল পজিশন থেকে একটা ট্যাপ পজিশন আমরা নিতে পারি। এবং তাহলে কি হবে, সেই মিডিল যে পজিশন, সেখানে আমাদের অর্ধেক পরিমাণ ভোল্টেজ আমরা পাবো। এখানে যদি টোটাল ওয়াইন্ডিং আমরা ভিএস ভোল্টেজ পাই, এই টোটালটার মধ্যে যদি আমাদের ভিএস ভোল্টেজ থাকে, তাহলে এইটুকুর মধ্যে আমাদের কত ভোল্টেজ থাকবে, এইটুকুর মধ্যে আমাদের ভিএস বাই টু থাকবে, ভিএস বাই টু ভোল্টেজ পাবো। আবার নিচের যে অংশটুকু, এইটুকু অংশের মধ্যেও আমরা ভিএস বাই টু ভোল্টেজ পাবো। ঠিক আছে, এইভাবে আমরা একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কনসেপ্টটা বুঝতে পারি। মানে সেন্টার ট্যাপ পজিশনে একটা ট্যাপ থাকে, যেখানে আমরা টোটাল ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যতটা ভোল্টেজ পেয়ে থাকি, তার অর্ধেক পরিমাণ ভোল্টেজ আমরা প্রত্যেকটি হাফ হাফ পজিশন, মানে এই একটা হাফ ওয়াইন্ডিং, এখান থেকে এইটুকুটা, আবার এই যে হাফ,
এই হাফে আমরা অর্ধেক অর্ধেক ভোল্টেজটা পেয়ে যাবো। এটাই হলো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের কনসেপ্ট। ঠিক আছে, তো এখানে দেখো এই যে ছবিটা, এখানে এটা প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যতটা ভোল্টেজ আছে সেটা অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাচ্ছে, এবং এইখানে যে এইখান থেকে এইটুকু পরিমাণ, এইখান থেকে এইটুকু পরিমাণ যে অংশ, এই অংশটুকুর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ কত, ভিএম। মানে ভোল্টেজ যেটা আসবে সেই ভোল্টেজটা তো আর ডাইরেক্ট ভোল্টেজ নয়, সেটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ। প্রত্যেকটা হাফ ওয়াইন্ডিং এর অ্যাক্রসে আমরা এরকম একটা ভোল্টেজ পাবো। এবার এই যে ভোল্টেজ, তার যে সর্বোচ্চ ভ্যালু, এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ভিএম। এতটাকে আমরা বলছি ভিএম। ঠিক আছে, তো এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজটা আছে তার সর্বোচ্চ ভ্যালু ভিএম, আবার এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজ আছে তারও সর্বোচ্চ ভ্যালু হলো ভিএম। এরকম ভাবে সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটা কাজ করছে। এবার তার সঙ্গে দেখো সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের একটা দিকে, এই উপরের দিক থেকে একটা ডায়োড D1 কে লাগানো আছে, এবং ডায়োড D1 আর এই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং, তার যে এই এন্ডটা, যেটাকে আমরা বি এন্ড নাম দিয়েছি, সেখানেও একটা ডায়োড D2 লাগানো আছে। এবং এই যে ডায়োড D1 এবং D2, এই দুটোরই এন্ড কানেক্ট করে এটাকে একটা কার সঙ্গে লাগানো আছে, একটা লোড রেজিস্টার, যার মান হচ্ছে কত, RL, তার সঙ্গে কানেক্টেড আছে। এবং এই লোড রেজিস্টারের অপর যে এন্ডটা, অপর প্রান্তটা, সেটা হচ্ছে এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের যে সেন্টার ট্যাপ, মানে মিডিল পজিশনে যে ট্যাপ পজিশন, তার সঙ্গে যুক্ত করা আছে। এটা হলো একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ারের সার্কিট। এবারে আমরা দেখবো যে এটা কিভাবে অপারেট করছে। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে যখন পজিটিভ হাফ সাইকেল হচ্ছে তখন। পজিটিভ হাফ সাইকেল কথাটার মানেটা কি? পজিটিভ হাফ সাইকেল কথার মানে হচ্ছে যখন আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করছি ট্রান্সফরমারের প্রাইমারিতে, এসি ভোল্টেজ, তার জন্য সেকেন্ডারিতেও একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। এবার পজিটিভ হাফ সাইকেলে আমরা ধরছি যখন এই যে এ এন্ডটা, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর যে উপরের দিকটা, সেই দিকটা পজিটিভ, আর নিচের দিকটা অর্থাৎ বি এন্ডটা, এটা হচ্ছে নেগেটিভ। এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেলের পরিস্থিতি। তো এইটা যখন হচ্ছে তখন দেখো এই যে ডায়োড D1 যেটা আছে, ডায়োড D1 এর এটা কি সাইড, এটা হলো পি সাইড। পি সাইডটাতে আমার কি ভোল্টেজ পড়ছে, পজিটিভ ভোল্টেজ পড়ছে। আর যে এন সাইড, এন সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, এন সাইডটা দেখো এদিক থেকে হয়ে, এদিক থেকে হয়ে এই রেজিস্টার RL হয়ে এটা যুক্ত হয়ে গেছে, একদম সেন্টার ট্যাপের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তার জন্য আমাদের যেহেতু এই যে ডায়োড D1, এই ডায়োড D1 এর যে পি সাইড, সেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের সঙ্গে যুক্ত আছে, আর এন সাইড সেটা হচ্ছে কম্পারেটিভলি নেগেটিভ ভোল্টেজের সঙ্গে যুক্ত আছে। মানে এইখানে যতটা পজিটিভ, এই জায়গায় যতটা পজিটিভ ভোল্টেজ আছে, এইখানে তো কম্পারেটিভলি লেস পজিটিভ ভোল্টেজ, মানে এখানের ভোল্টেজটা কম। তার মানে কি, পি সাইডের ভোল্টেজ বেশি, এন সাইডের ভোল্টেজ কম। তার মানে কি, এই ডায়োড D1 যেটা আছে, ডায়োড D1 ইজ আন্ডার ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। এবং ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কি হয়, ডায়োড তার মধ্যে ইজিলি কারেন্ট কন্ডাক্ট করে। তো কারেন্টের যে ডাইরেকশন, সেটাকে দেখো এই যে নীল রঙের অ্যারোগুলো দেওয়া আছে, এই নীল রঙের অ্যারোগুলো দিয়ে কারেন্টের ডাইরেকশনটা বোঝানো হয়েছে। মানে এ থেকে কারেন্ট আসবে, ডায়োড D1 এর মধ্যে দিয়ে যাবে, যেতে যেতে এই লোড রেজিস্ট্যান্স RL, তার মধ্যে দিয়েও কারেন্ট আসবে এবং ব্যাক করে চলে আসবে কোথায়, এই সেন্টার ট্যাপে। সেন্টার ট্যাপ পজিশনে ওটা ব্যাক করে যাবে। কিন্তু দেখো এখানে যে ডায়োড D2, এটাকে একদম হেজি করে দেখানো হয়েছে। এটা হেজি করে এখানে দেখানোর কারণটা কি? কারণ হচ্ছে দেখো এই যে ডায়োড D2, এর এই দিকটা কি সাইড, এদিকটা হলো আমার পি সাইড, এদিকটা পি সাইড, আর এদিকটা কি সাইড, এদিকটা হলো আমার এন সাইড। এবার এর ক্ষেত্রে দেখো এই যে পি সাইড, পি সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, এই বি টার্মিনাল অর্থাৎ নেগেটিভ ভোল্টেজের সঙ্গে যুক্ত আছে। মানে পি সাইডে আমার নেগেটিভ ভোল্টেজ পড়েছে, এবং এন সাইড যেটা আমার কম্পারেটিভলি পজিটিভ ভোল্টেজের সঙ্গে পড়েছে, পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড। ঠিক আছে, তার মানে এটা কি হলো, তার মানে এই যে ডায়োড D2, ইট উইল বি আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন। এবং আমরা জানি যখন ডায়োড রিভার্স বায়াস কন্ডিশনে থাকে তখন কিন্তু সে তার মধ্যে কারেন্টকে ফ্লো হতে দেয় না। কারেন্ট যদি এর মধ্যে ফ্লো না হতে দেয়, তার মানে এখানে কোনো কারেন্টের ফ্লোই হবে না। নেগেটিভ হাফ সাইকেল, সরি পজিটিভ হাফ সাইকেলে আমার এই ডায়োড D2 কোনো রকম কারেন্ট কন্ডাকশন করবে না। তাহলে কারেন্টটা কে কন্ডাক্ট করলো, কারেন্ট খালি D1 কন্ডাক্ট করলো, এবং এই লোড রেজিস্ট্যান্স RL এর মধ্যে দিয়ে সেটা আবার সেন্টার ট্যাপে ফিরে চলে এলো। এটা হয়ে গেল কি, আমার পজিটিভ হাফ সাইকেলের ঘটনা। এবারে আমরা দেখব নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনাটা ঘটছে। যখন নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে তখন দেখো এই ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে আপার টার্মিনাল অর্থাৎ এ টার্মিনাল, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর যে লোয়ার টার্মিনাল বি, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, পোলারিটি পাল্টে যাচ্ছে। তখন কি হচ্ছে দেখো, তখন আমার ডায়োড যে D1টা, D1 এর যে পি সাইড, এটা হচ্ছে পি সাইড, এটা কার সঙ্গে যুক্ত, ব্যাটারি, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। এবং যে আমার
এন সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, এন সাইডটা কম্পারেটিভলি পজিটিভ ভোল্টেজ, কারণ এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে। ডায়োড ডি টু যেটা আছে, তখন দেখো ডায়োড ডি টুটা আমার কি হচ্ছে, এর পি সাইডের সঙ্গে পজিটিভ টার্মিনাল যুক্ত আছে, আর এন সাইডের সঙ্গে কম্পারেটিভলি নেগেটিভ ভোল্টেজ যুক্ত আছে। তার মানে ডায়োড ডি টু উইল বি আন্ডার ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, বাট ডায়োড ডি ওয়ান যার হচ্ছে পি সাইডের সঙ্গে নেগেটিভ টার্মিনাল যুক্ত আছে, মানে এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস কন্ডিশন। তখন কিন্তু এই ডায়োড ডি ওয়ান কোনো কারেন্ট কন্ডাকশন করবে না। কারেন্টটা কে কন্ডাক্ট করবে? ডায়োড ডি টু কারেন্ট কন্ডাক্ট করবে। ডায়োড ডি টুর মধ্যে কারেন্ট কিভাবে যাবে? এদিক থেকে কারেন্ট আসবে, এই যে নীল রঙের অ্যারোগুলো দেখতে পাচ্ছ, এই অ্যারোগুলো হয়ে কারেন্ট যেতে যেতে আবার লোড রেজিস্ট্যান্স আরএল ভায়া হয়ে ট্রান্সফরমারের সেকেন্ডারি যে সেন্টার ট্যাপ সেখানে ফেরত চলে আসবে। মানে এখানে কি হলো, এই ডায়োড ডি টুটা কন্ডাক্ট করলো, কিন্তু ডায়োড ডি ওয়ান কোন রকম কারেন্ট কন্ডাকশন করলো না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই যে লোড রেজিস্ট্যান্স, যেটা অ্যাকচুয়ালি যার অ্যাক্রসে আমরা ডিসি আউটপুটটা পেতে চাই, সেই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু কারেন্ট কন্ডাকশন হলো। কোন দিক থেকে কোন দিকে হলো? এই দিকটা আমার, এদিকটা আমি ডান দিক বলতে পারি, এদিকটা হচ্ছে আমার লেফট সাইড। তাহলে রাইট টু লেফট একটা কারেন্ট কন্ডাকশন হলো এই লোড রেজিস্টারের মধ্যে দিয়ে। মানে এখানে আমার লোড রেজিস্ট্যান্সের এই দিকটাতে আমরা বলতে পারি পজিটিভ ভোল্টেজ, আর এই দিকটাতে আমার নেগেটিভ ভোল্টেজ পেলাম। এটা কখন? যখন নেগেটিভ হাফ সাইকেল তখন। আর পজিটিভ হাফ সাইকেলেও কি হয়েছিল? পজিটিভ হাফ সাইকেলেও দেখো এই যে লোড রেজিস্ট্যান্স আরএল, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছিল, এবং আমার কোন দিক থেকে কোন দিকে? এই রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে, রাইট থেকে লেফটের দিকে। মানে এই দিকটা রাইট সাইডটা আমার পজিটিভ এবং লেফট সাইডটা আমার নেগেটিভ। এইভাবে আমরা একটা এখানে ডিসি আউটপুট পেয়েছিলাম। মানে কি হলো, আমরা কিন্তু দুটো হাফ সাইকেলেই আমাদের যে লোড রেজিস্ট্যান্স বা লোড রেজিস্টার আরএল, তার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ ডিসি আউটপুট পেলাম, এবং সেই ডিসি আউটপুটের যে পোলারিটিটা কিন্তু দুটো হাফ সাইকেলেই সেম থাকলো। ঠিক আছে, এখানেও আমার এদিকটা পজিটিভ ছিল, এদিকটা নেগেটিভ ছিল, কারেন্টের ডাইরেকশনও সেম থাকলো, এবং ভোল্টেজের পোলারিটিও দুটো হাফ সাইকেলেই সেম থাকলো। ঠিক আছে, এবং কতটা ভোল্টেজ অ্যাকচুয়ালি পড়লো দেখো, এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই ডায়োডের মধ্যে তো অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে কোনো রকম ভোল্টেজ ড্রপ হয় না বললেই চলে। আমরা যদি আইডিয়াল ডায়োড ধরি, এটাকে আমরা একটা সুইচের মতো ধরতে পারি, বা এটাকে একটা আমরা তারও ধরে নিতে পারি। তাহলে দেখো, আমি যদি এখানে ডায়াগ্রামটা আঁকি, আমি খালি পজিটিভ হাফ সাইকেলের জন্য আঁকবো। প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি খালি ড্র করব। দেখো, ডায়োড যেটা আছে, ডায়োডটা পুরো, আমি এখানে ডায়োডটাকে একটা কন্ডাক্টর হিসাবে দেখালাম। মানে ডায়োডের মধ্যে কোনো রকম ভোল্টেজ ড্রপ কিন্তু হচ্ছে না, এটা অন আছে। এটা হলো, তারপরে কি হলো, এখান থেকে একটা রেজিস্টার আরএল লাগানো আছে, আরএল ভায়া হয়ে এটা চলে এলো। আর এই যে ডায়োড ডি টু, সেই ডি টুটা কিন্তু অফ, এটাকে ওপেন সার্কিট আমি ধরে নিলাম, এটাকে আমি ওপেন সার্কিট ধরে নিলাম ডি টুটাকে। তাহলে দেখো, এটা হয়ে গেল আমাদের আরএল রেজিস্টার, এটা হলো আমাদের ডায়োড ডি ওয়ান। এবার এইটুকু ওয়াইন্ডিং এর মধ্যে কতটা ম্যাক্সিমাম ভোল্টেজ ছিল? এটা ছিল আমাদের ভিএম, এটা ছিল আমাদের সর্বোচ্চ ভোল্টেজের মান ছিল ভিএম। ঠিক আছে, সর্বোচ্চ ভোল্টেজ মানে এখান থেকে যে ওয়েভ ফর্মটা যেরকম ছিল এইটুকুর মধ্যে, এটা এরকম ওয়েভ ফর্ম আছে, তার যে সর্বোচ্চ ভ্যালু ভিএম, সেটা হচ্ছে ভিএম। কিন্তু ওয়েভ ফর্মটা তো এরকম, এই পজিটিভ হাফ সাইকেল মানে এখান থেকে এইটুকু, পজিটিভ হাফ সাইকেল মানে হচ্ছে এইখান থেকে এইটুকু, এইটুকু অংশের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ভিএম। এবং টোটাল যে এইটুকুর মধ্যে যতটা ভোল্টেজ আছে, এখান থেকে এইটুকুর মধ্যে যতটা ভোল্টেজ আছে, সমস্ত ভোল্টেজটাই কোথায় পড়েছে? আমার এই আরএল এর অ্যাক্রসেই পড়েছে। আর তো ড্রপ হওয়ার কোনো জায়গা নেই, কারণ ডায়োড ডি ওয়ান এটা কন্ডাক্ট করছে। তার মানে এই যে ভোল্টেজ যেটা আমার এইটুকু অংশের মধ্যে তৈরি হচ্ছে, সেই টোটাল ভোল্টেজটাই আমার কোথায় ড্রপ হচ্ছে? এই রেজিস্টার টুকুর মধ্যেই ড্রপ হচ্ছে, এই রেজিস্টার, লোড রেজিস্টার আরএল এর মধ্যেই ড্রপ হচ্ছে, কারণ আর তো ড্রপ হওয়ার কোনো জায়গা নেই। তার জন্য আমরা বলতে পারি যে টোটাল সেকেন্ডারি ভোল্টেজ যেটা এইটুকু অংশের মধ্যে তৈরি হয়েছে, এইটুকু অংশের মধ্যে যা সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয়েছে, সমস্তটাই আমরা আউটপুট হিসাবে এর অ্যাক্রসে পাচ্ছি। তাহলে লোডের অ্যাক্রসে যদি আউটপুটটাকে আমরা আঁকি, পজিটিভ হাফ সাইকেলে কিরকম হবে? এইরকম হবে, এরকম সেম আউটপুট আমরা পাবো। আবার যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা ভাবতে যাই, নেগেটিভ হাফ সাইকেলে তখন আমার কি হচ্ছে দেখো, তখন আমার এই ডায়োড ডি ওয়ানটা এটা ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু কি হচ্ছে, আমাদের যে ডায়োড ডি টু এটা তখন অন হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটা কন্ডাক্টরের মতো তখন ভাবতে পারি। তখন কি হচ্ছে দেখো, তখন হচ্ছে আমার এইখানটা, এদিকটা আমার নেগেটিভ ভোল্টেজ হচ্ছে,
তখন আমার এই দিকটা নেগেটিভ হচ্ছে, কিন্তু এই দিকটা তো পজিটিভ হচ্ছে, এবং এইখান থেকে এইটুকুর মধ্যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে। এই ভোল্টেজটাকেও সাপোজ ম্যাক্সিমাম ভ্যালু আমরা ভিএম বলতে পারি, এবং এই ভোল্টেজটা কোনটা, এটা হচ্ছে এই যে নেগেটিভ হাফ সাইকেলের যে ভোল্টেজ এইটা। এই ভোল্টেজটা কি হচ্ছে, কার অ্যাক্রসে পড়ছে, এইটাও কিন্তু টোটালটাই ড্রপ হচ্ছে আমার এই লোড রেজিস্টার আরএল এর মধ্যেই ড্রপ হচ্ছে, কারণ আর কোথাও ড্রপ হওয়ার জায়গা নেই। মানে এই যে ভোল্টেজটা, এটাও কিন্তু আমার এই লোড রেজিস্টার আরএল এর মধ্যেই পড়বে। কিন্তু একটা জিনিস দেখার আছে, যে লোড রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়বে সেটার পোলারিটি কোন দিকে হবে। যখন পজিটিভ হাফ সাইকেল হয়েছিল তখনও কারেন্ট কোন দিকে হয়েছিল, এই ডান দিক থেকে বাঁ দিকে হয়েছিল, এবং যখন নেগেটিভ হাফ সাইকেল তখনও কারেন্ট ডান দিক থেকে বাঁ দিকে। মানে এই পজিটিভ হাফ সাইকেলে আমরা যে পোলারিটির ভোল্টেজ পেয়েছি, নেগেটিভ হাফ সাইকেলেও আমরা সেম পোলারিটিরই ভোল্টেজ পাবো। এবং আউটপুট ওয়েভফর্ম যেটা আমরা ভোল্টেজের পাবো এই লোডের অ্যাক্রসে, লোড রেজিস্টার আরএল এর অ্যাক্রসে, সেটা এইরকম দেখতে হবে, মানে সেম পোলারিটি। পজিটিভ হাফ সাইকেলেও যে পোলারিটি ছিল, নেগেটিভ হাফ সাইকেলেও সেম পোলারিটিরই হবে। তো সেটাকেই দেখো আমরা এখানে পরবর্তী ক্ষেত্রে ওয়েভ ফর্মের আকারে শো করব। এখানে কি রকম দেখতে পাওয়া যাচ্ছে, আমরা এখানে ইনপুট অ্যান্ড আউটপুট ওয়েভ ফর্ম ফর দ্য ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন কেস অফ সরি, এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা ভুল হয়ে গেছে, এটা এটা হবে, এটা অ্যাকচুয়ালি ফুল ওয়েভ রেকটিফায়ার হবে। ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট উইথ রেজিস্টিভ লোড হবে। এটা হাফ ওয়েভ ভুল করে লেখা হয়ে গেছে, ফুল ওয়েভ রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এইখান থেকে এটা হচ্ছে আমাদের ইনপুট ওয়েভ ফর্ম, এটা হচ্ছে আমাদের ইনপুট ওয়েভ ফর্ম, যেটা আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে পাচ্ছি, সিমিলার ওয়েভ ফর্ম হবে ভিএস। এবং আউটপুট ওয়েভ ফর্ম আমরা যেটা পাবো, দেখো আউটপুট ওয়েভ ফর্মটা কিরকম হচ্ছে। আউটপুট ওয়েভ ফর্মটা প্রথমে হাফ সাইকেল আমরা এরকম পাচ্ছি, সেকেন্ড হাফ সাইকেল যেটা আছে সেখানেও কিন্তু আমরা সেম পোলারিটিরই একটা আউটপুট ওয়েভ ফর্ম পাচ্ছি। আগের ক্ষেত্রে কি হচ্ছিল, আগেরটার ক্ষেত্রে আমার এই জায়গাটা পুরো ফাঁকা থেকে যাচ্ছিল, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার যেহেতু, এখানে কিন্তু আমরা একটা সেম পোলারিটির একটা ওয়েভ ফর্ম আমরা সেকেন্ড হাফ সাইকেলেও পাবো, থার্ড হাফ সাইকেলে আবার এরকম পাবো। তাহলে আউটপুট ওয়েভ ফর্মটা দেখতে এইরকম লাগবে। আগে হাফ ওয়েভের ক্ষেত্রে কি ছিল, একটা হাফ সাইকেল থাকছিল, একটা হাফ সাইকেল অফ হয়ে যাচ্ছিল। তো নেক্সট হচ্ছে আমাদের এটা হলো ভোল্টেজ আউটপুট, যেটা আমরা লোড রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ যেটা পাচ্ছি, এই যে লোড রেজিস্টার আরএল তার অ্যাক্রসে যে ভোল্টেজ পাচ্ছি সেটাকে আমরা ভি জিরো দ্বারা ডিনোট করছি, এটাকে আমরা ভি জিরো বা সরি ভি ও দ্বারা ডিনোট করছি, এটাকে আমরা ভি ও এটা দিয়ে ডিনোট করছি লোড রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে। তো এবার দেখো, এবার হচ্ছে আমরা আইডি ওয়ান অর্থাৎ ডায়োডের অ্যাক্রসে কারেন্টটাকে দেখবো, কোন ডায়োড কখন কারেন্ট ক্যারি করছে। তো প্রথম যে ডায়োড, ডায়োড ডি ওয়ান, সেটা কখন কারেন্ট ক্যারি করছে, প্রথম হাফ সাইকেল, তখন এই ডায়োড ডি ওয়ান ক্যারি করছে, তখন তার জন্য এর ওয়েভ ফর্মটা এরকম হচ্ছে। সেকেন্ড হাফ সাইকেল, তখন ডায়োড ডি ওয়ানটা অফ আছে, অফ আছে মানে কোনো কারেন্ট ক্যারি করবে না। থার্ড হাফ সাইকেল, তখন আবার ডায়োড ডি ডি ওয়ান যেটা, তখন সেটা আবার কারেন্ট ক্যারি করবে, মানে একটা হাফ সাইকেল কারেন্ট ক্যারি করবে, একটা হাফ সাইকেল করবে না, আবার একটা হাফ সাইকেল কারেন্ট ক্যারি করবে, আবার একটা হাফ সাইকেল করবে না, এরকম ঘটবে। আর যে ডায়োড ডি টু, সেটা কি করবে, প্রথম হাফ সাইকেল যখন পজিটিভ হাফ সাইকেল, তখন ডায়োড ডি টুটা অফ আছে, মানে নিচের ডায়োডটা, তখন সেটা অফ আছে। কোন ডায়োডটা, এই নিচের ডায়োডটা, এই ডায়োড ডি টু, এটা কখন কারেন্ট ক্যারি করছে, নেগেটিভ হাফ সাইকেলে করছে, পজিটিভ হাফ সাইকেলে এই কারেন্ট ক্যারি করছে না। তার মানে নেগেটিভ হাফ সাইকেলে এ কারেন্ট ক্যারি করবে, মানে এর মধ্যে কারেন্ট একটা ফ্লো করবে, এবং আবার তার পরবর্তী হাফ সাইকেলে কারেন্ট ক্যারি করবে না, এরকম। তাহলে যদি আমরা টোটাল কারেন্টটাকে আই ও দ্বারা ডিনোট করি, দ্য অ্যাভারেজ কারেন্ট আই, সরি, আমরা যদি যে আউটপুট কারেন্ট যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা আই ও দ্বারা ডিনোট করি, আই ওটা আমরা কোনটাকে বলছি, আমরা অ্যাকচুয়ালি যে লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই লোডের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাকে আমরা আই ও দ্বারা ডিনোট করছি। তো সেই আই ওটা কিন্তু কার কার জন্য হচ্ছে, প্রথম হাফ সাইকেলে আইডি ওয়ান এর জন্য আইও থাকবে, পরবর্তী হাফ সাইকেলে আইডি টু এর জন্য কারেন্টটা থাকবে, তারপরের হাফ সাইকেলে আবার আইডি ওয়ান এর জন্য থাকবে। মানে এই ভোল্টেজের যে আউটপুট ওয়েভ ফর্ম, কারেন্টের ওয়েভ ফর্মটাও সিমিলার। দেখো ভোল্টেজ আর কারেন্ট দুটো হচ্ছে একই রকম দেখতে, খালি ভোল্টেজটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দাও, কারেন্ট পেয়ে যাবে। আর একটা আমরা কি ওয়েভ ফর্ম এঁকেছি, এটা হচ্ছে ভিডি ওয়ান, অর্থাৎ হচ্ছে ডায়োড ডি ওয়ান যেটা আছে সেই ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা। তো যখন দেখো ডায়োডটা আমার কন্ডাক্ট করছে, যখন পজিটিভ হাফ সাইকেল, প্রথম পজিটিভ হাফ সাইকেল, মানে এখান থেকে এইটুকু যে সময়, সেই সময়ের মধ্যে আমার ডায়োড ডি ওয়ান কি করেছে, কারেন্ট ক্যারি করেছে। কারেন্ট ক্যারি করবে কখন, যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন। যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তখন ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি, মানে জিরো ধরতে পারি। তো ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যেটা আছে পজিটিভ হাফ সাইকেলে, আমরা ওটাকে জিরো ধরলাম।
যখন আমার নেগেটিভ হাফ সাইকেল হলো, মানে এইখান থেকে এইটুকু সময়, সেইটুকু সময়ের মধ্যে ডায়োড ডি ওয়ান কি করলো, ডায়োড ডি ওয়ানটা তখন অফ ছিল। যদি ডায়োড ডি ওয়ান অফ থাকে তখন তার অ্যাক্রসে কত ভোল্টেজটা পড়েছে, দেখো ডায়োড ডি ওয়ান যখন অফ আছে তখনকার যদি আমরা ভোল্টেজের পরিস্থিতিটা দেখি, মানে এই সময়ে, ধরো এই যে সময়, এই ছবিতে আমরা কি বলতে পারি, ডায়োড ডি ওয়ানটা আমার অফ অবস্থায় আছে। এই সময় কি হয়েছে, ডায়োড যে ডি ওয়ান এটা কিন্তু অফ অবস্থায় আছে। এবার ডায়োড ডি ওয়ান যদি অফ অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি যে এদিকটা আমার কি ভোল্টেজ, এদিকটা হলো নেগেটিভ আর এই দিকটা আমার পজিটিভ। এবার এই পজিটিভের ভ্যালুটা কত, দেখো এই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং, মানে এই এন্ড যেটা, এটা কি ডায়োডের পি সাইড, পি সাইডটা কার সঙ্গে কানেক্টেড, ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর এ টার্মিনালের সঙ্গে কানেক্টেড। আর এই যে এন সাইড, এদিকটাকে আমরা কি বলবো, এদিকটাকে আমরা বলবো এন সাইড, এন সাইডটা কার সঙ্গে কানেক্টেড, এই ডায়োড ডি টু ভায়া হয়ে বি টার্মিনালের সঙ্গে কানেক্টেড। ডায়োড ডি টু ভায়া হয়ে কারণ বলছি, কারণ ডায়োড ডি টুটা তো অন আছে, ডায়োড ডি টু অন আছে মানে এটা একটা একটা শর্ট সার্কিট হিসাবে আমরা ধরে নিতে পারি। তার মানে একটা এন্ড হচ্ছে এ এর সঙ্গে যুক্ত আর একটা এন্ড বি এর সঙ্গে যুক্ত। এবার এইখান থেকে এইটুকুর মধ্যে কতটা ম্যাক্সিমাম ভোল্টেজ পড়তে পারে, এইখান থেকে এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ পড়তে পারে আমার ভিএম। আর এইখান থেকে এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম ভোল্টেজ কতটা পড়তে পারে, এটাও ভিএম। তার মানে এইখানকার ভিএম আর এখানকার ভিএম, দুটো ভিএম মিলে কত হয়, 2 ভিএম। এই যে 2 ভিএম টোটাল ভোল্টেজটাই কিন্তু এই যে ডায়োড ডি ওয়ান এর অ্যাক্রসে জমা হচ্ছে বা এর অ্যাক্রসে অ্যাপ্লাইড হচ্ছে। কখন হচ্ছে, যখন এটা আন্ডার, এটা যখন নেগেটিভ হাফ সাইকেলে আছে তখন। তার মানে টোটাল যে রিভার্স ভোল্টেজ ভিএম, 2 ভিএম, দ্যাট উইল বি অ্যাপ্লাইড অ্যাক্রস দ্য ডায়োড ডি ওয়ান। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার যে যখন আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করছি বা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করছি, তখন প্রত্যেকটা ডায়োড ডি ওয়ান এর অ্যাক্রসে যে ভোল্টেজ পড়ছে, সর্বোচ্চ ভোল্টেজ, তার মান কত হচ্ছে, 2 ভিএম হচ্ছে। এবং হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কিন্তু এর মানটা কত ছিল, শুধু ভিএম ছিল। অন্যদিকে যদি আমরা দেখি ডি টু, তার ক্ষেত্রেও দেখো ডায়োড যে ডি টু আছে, মানে নিচের ডায়োডটা, সেটা কখন কারেন্ট ক্যারি করছে, সেটা নেগেটিভ হাফ সাইকেল, মানে এইখান থেকে এইটুকু সময়ের মধ্যে কারেন্ট ক্যারি করছে, মানে সেই সময় ওটা ফরওয়ার্ড বায়াসে আছে। তার জন্য ওই সময় ওর একটা কোনো ভোল্টেজ নেই, এটাকে আমরা জিরো ভোল্টেজ ধরছি। কিন্তু ও কারেন্ট ক্যারি করছে না কখন, এই যে পজিটিভ হাফ সাইকেল তখনও কারেন্ট ক্যারি করছে না, আবার এই পজিটিভ হাফ সাইকেলও কারেন্ট ক্যারি করছে না। তাহলে তখন কি হবে, তখনও ওই সমস্ত ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর যা ভোল্টেজ সমস্তটাই কিন্তু ডায়োড ডি টুর অ্যাক্রসে অ্যাপ্লাইড হবে। এবং সমস্ত ভোল্টেজের সর্বোচ্চ ভ্যালুটা কত, 2 ভিএম। এখানে এইরকম একটা ভোল্টেজ, এখানেও একটা এরকম ভোল্টেজ, এবং এর সর্বোচ্চ ভ্যালু কিন্তু 2 × ভিএম। মানে টোটাল ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যতটা ভোল্টেজ আছে সমস্তটাই এই ভোল্টেজটা কোথায় অ্যাপ্লাইড হবে, ডায়োডের অ্যাক্রসে অ্যাপ্লাইড হবে। তো এটা হচ্ছে এদের পিক ইনভার্স ভোল্টেজ। এদের যদি পিক ইনভার্স ভোল্টেজ বার করতে বলে, এটা কত হবে, 2 ভিএম হবে। তো এটাই দেখো পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটা এখানে বলা হয়েছে, ডায়োডের অ্যাক্রসে কত হবে, 2 ভিএম হবে। হ্যাঁ, এবার হচ্ছে এদের ডিসঅ্যাডভান্টেজটা আমরা দেখে নেব। সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করে আমরা অ্যাডভান্টেজ কি পাচ্ছি। অ্যাডভান্টেজ হচ্ছে আমরা টোটাল আউটপুটটা, মানে কিন্তু ফুল সাইকেল জুড়েই কিন্তু আমরা আউটপুট পাচ্ছি, এমন নয় একটা হাফ সাইকেল পাচ্ছি আর একটা হাফ সাইকেল পাচ্ছি না, ব্যাপারটা সেরকম হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু সমস্ত হাফ সাইকেল জুড়েই আউটপুটটা এখানে পেতে থাকছি। কিন্তু তা সত্ত্বেও এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি কি, দেখো এটা এটা খুবই ডিফিকাল্ট যে সেন্টার ট্যাপ যেটা আছে ট্রান্সফরমার সেকেন্ডারি ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে একদম মিডিল পজিশনে আমাকে এই ট্যাপ পজিশনটা বার করতে হবে, এবং এটা খুঁজে বার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট টাস্ক। এটা একটা ডিফিকাল্টি, ইট ইজ ডিফিকাল্ট টু লোকেট দ্য সেন্টার ট্যাপ অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্য ডিসি আউটপুট ইজ স্মল অ্যাজ ডায়োড ইউটিলাইজেস অনলি 1/2 সাইকেল অফ দ্য ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ। মানে প্রত্যেকটা যে ডায়োড আছে, সাপোজ এখানে দুটো ডায়োড আছে, কি কি ডায়োড, এই ডায়োড ডি ওয়ান আর এই ডায়োড ডি টু, এরা কি কাকে নিয়ে কাজ করছে, এরা কিন্তু এই যে প্রত্যেকটা যে হাফ ওয়াইন্ডিং, মানে টোটাল সেকেন্ডারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যতটা ভোল্টেজ আছে সেটাকে নিয়ে কিন্তু ওরা ডিসি আউটপুট জেনারেট করছে না। ডিসি আউটপুট জেনারেট করছে ওরা কোনটাকে নিয়ে, কেবলমাত্র এই যে এইটুকু, এখান থেকে এইটুকু যে হাফ সাইকেল বা হাফ ওয়াইন্ডিং, হাফ অফ দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, তার অ্যাক্রসে যতটা ভোল্টেজ আছে সেটাকে নিয়ে ওরা
ডিসি আউটপুট তৈরি করছে, কিন্তু টোটাল সেকেন্ডারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে যতটা ভোল্টেজ তৈরি হচ্ছে সমস্তটাকে নিয়ে কিন্তু ডিসি আউটপুট তৈরি করছে না। তার জন্য কি হচ্ছে দেখো, তার জন্য এই পয়েন্টটা লিখেছে যে দ্য ডিসি আউটপুট ইজ স্মল, যেহেতু টোটাল ওয়াইন্ডিং এর ভোল্টেজটাকে রেকটিফাই করতে পারছে না, তার জন্য আউটপুটটা স্বাভাবিকভাবে কিন্তু কম হবে। ডিসি আউটপুট যেটা পাবো সেটার ভ্যালুটা তুলনামূলকভাবে কম হবে। এবং লাস্ট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা কি না, দ্য ডায়োডস ইউজড ইন দ্য রেকটিফায়ার সার্কিট মাস্ট হ্যাভ হাই পিআইভি। মানে দেখো আগের যে ডায়োডটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, সেখানে পিক ইনভার্স ভোল্টেজ কত দরকার ছিল, সেখানে পিক ইনভার্স ভোল্টেজ দরকার ছিল ভিএম, কিন্তু এখানে কত দরকার হচ্ছে, এখানে দরকার হচ্ছে 2 ভিএম। মানে এখানে আমাদের যে ডায়োডগুলোকে ব্যবহার করতে হবে তাদের পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটাকে বেশি হতে হবে, এবং পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালু যদি বেশি হতে হয় তার মানে ডায়োডগুলোর কস্টলি হবে, বেশি দাম হবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এই অপারেশন বোঝা গেল, হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং সেন্টার ট্যাপ। কারো ডাউট আছে? ডাউট আছে কারো? স্যার হাফ ওয়েভ রেকটিফায়ারের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ সেকেন্ড পয়েন্ট একটু বলুন। হাফ ওয়েভের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা, হাফ ওয়েভে প্রথম ডিসঅ্যাডভান্টেজ কি বলা হয়েছিল, যে প্রথমে হচ্ছে একটা হাফ সাইকেল পাচ্ছি আর একটা হাফ সাইকেল আউটপুটে পাচ্ছি না, তার মানে হাফ ওয়েভে নয়, ফুল ওয়েভ। এটা ফুল ওয়েভের সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা, সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ডিসি আউটপুট ইজ স্মল অ্যাজ ইচ ডায়োড ইউটিলাইজেস অনলি 1/2 অফ দ্য সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছিল, এই যে ডায়োডটা ছিল, আমি যদি এখানে আরেকবার ড্র করি তাহলে বোঝাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা হলো একটা ধরো হাফ ওয়েভ, সরি এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং সেন্টার ট্যাপ, এটা একটা ডায়োড D1, এটা হলো আরেকটা ডায়োড D2। ঠিক আছে, এবারে দেখো, এবার হচ্ছে এখানে এই যে সেকেন্ডারি ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং মানে এখান থেকে এই টোটালটা নিয়ে তো আমার সেকেন্ডারি। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজটা আছে, যখন আমরা একটা হাফ সাইকেল ধরছি, মানে পজিটিভ হাফ সাইকেলই ধরি, ধরো এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ, তখন কি হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেল সেকেন্ডারির মধ্যে টোটাল এইটুকুর মধ্যে তো আমার ভোল্টেজটা তৈরি হচ্ছে, কিন্তু যেটাকে আমরা আউটপুটের অ্যাক্রসে পাচ্ছি, আউটপুট মানে লোড রেজিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি সেটা কোনটুকুর জন্য পাচ্ছি আমরা, সেটা আমরা কিন্তু পাচ্ছি, সেটা কিন্তু আমরা এই টোটাল যে ট্রান্সফরমারের সেকেন্ডারি, এই টোটালটার জন্য কিন্তু পাচ্ছি না। এই যে টোটাল সেকেন্ডারি মানে এইখান থেকে এই এতটার জন্য কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সেকেন্ডারিটা পাচ্ছি কতটুকুর জন্য, খালি এইখান থেকে এইটুকু, মানে এই অর্ধেক পোর্শনে যতটা আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে সেইটাকে আমরা এইখানে কারেন্ট ফ্লোতে কাজে লাগাতে পারছি। এই লোডের মধ্যে কারেন্ট যে ফ্লো হচ্ছে সেটা কিন্তু টোটালটার জন্য হচ্ছে না, কারেন্টটা ফ্লো হচ্ছে কেবলমাত্র এইখান থেকে এইটুকু অংশের মধ্যে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেইটুকুর জন্য। তার মানে কি হচ্ছে, এইখান থেকে এইটুকু যে অংশটা, এখানে তো ভোল্টেজ তৈরি হয়েছিল, মানে এইখান থেকে এইটুকু অংশেও তো ভোল্টেজ তৈরি হয়েছিল, কিন্তু সেটাকে আমরা আউটপুটে পাচ্ছি না, সেটাকে আমরা কোনো কাজে লাগাতে পারছি না। তার মানে কি, আমরা এখানে প্রত্যেকটা হাফ সাইকেলে যে ডিসি আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু অর্ধেক পরিমাণ ওয়াইন্ডিং এর জন্য পাচ্ছি, টোটাল ওয়াইন্ডিং এর জন্য পাচ্ছি না। তার মানে এখানে আমাদের যতটা আউটপুট আমরা ম্যাক্সিমাম পেতে পারতাম তার তুলনায় কিন্তু অনেকটাই কম পরিমাণ ডিসি আউটপুট আমরা এখানে পাচ্ছি। এটাই এখানে বলেছে যে ডিসি আউটপুট ইজ স্মল, DC output is small as each diode utilizes only 1/2 of the secondary voltage। মানে ট্রান্সফরমারের সেকেন্ডারি অনলি 1/2 টাকে ইউজ করছে, ফুলটাকে ইউজ করতে পারছে। ঠিক আছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ অফ সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব যে আরেকটা ধরনের রেকটিফায়ার সার্কিট আছে ফুল ওয়েভ রেকটিফায়ার, এটার নাম হচ্ছে কি ব্রিজ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, ওটার সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় দেখে নাও। দেখো এখানে হচ্ছে আমাদের
চারটে ডায়োড আছে, আগেরটায় কত ডায়োড ছিল, দুটো ডায়োড ছিল, এখানে আমরা চারটে ডায়োড ব্যবহার করব। ঠিক আছে, তো ধরো এখানে চারটে ডায়োড, এই একটা ডায়োড D1, আরেকটা ডায়োড হচ্ছে আমার D2, আরেকটা ডায়োড হচ্ছে D3 এবং আরেকটা ডায়োড হচ্ছে D4। ঠিক আছে, তার মধ্যে এই নাম দিয়ে দিয়েছে দেখো, ABCD করে নাম দিয়ে দিয়েছে, এটা হলো A টার্মিনাল, এটা হলো B টার্মিনাল। এই যে A আর B এই দুটো টার্মিনালের অ্যাক্রসে আমরা কি অ্যাপ্লাই করেছি, এসি ইনপুট, এটা আমাদের এসি সোর্স, আমরা এসি ইনপুট অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এবং আমরা ডিসি আউটপুটটা কোথায় জেনারেট করছি, আমরা জেনারেট করছি এই যে সি এবং ডি, এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে আমরা ডিসি আউটপুটটাকে পেতে চাইছি। ঠিক আছে, তো এই যে ডিসি আউটপুট আমরা পাচ্ছি এবং এসি ইনপুট আমরা দিচ্ছি, তাদের মধ্যে আমরা রিলেশনগুলোকে এবার দেখে নেব। তো দেখো এখানে হচ্ছে আগেরটার ক্ষেত্রে একটা মুশকিল ছিল যে আমাদেরকে সেখানে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করতে হচ্ছিল, কিন্তু এই ধরনের যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার, সেখানে কিন্তু আমাদের কোনো রকম সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করার দরকার নেই, আমরা নর্মাল ট্রান্সফরমার ব্যবহার করতে পারি। এখানে ট্রান্সফরমার তো দেখায়ও নি, কিন্তু এখানে আমরা যদি ট্রান্সফরমার দেখাতামও কোনো অসুবিধা ছিল না। এখানে আমরা একটা ট্রান্সফরমার এরকম দেখাতেই পারি, এখানে ডায়াগ্রামটা এরকমও ড্র করতে পারি। ধরো এটা ট্রান্সফরমারের একটা ওয়াইন্ডিং প্রাইমারি, আর এটা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক আছে, এটা হলো এ টার্মিনাল। এবার আমাদের ছবিটা কিরকম এঁকেছে, চারটে ডায়োডকে শো করেছে। ঠিক আছে, আমরা ছবিটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার, সরি ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজিং ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এটাকে আমরা এরকম ডায়াগ্রামটা ড্র করতে পারি। মানে এখানে আমাদের একটা এসি সোর্স, এটাকে আমরা ট্রান্সফরমারের মধ্যে ইনপুট হিসাবে দিচ্ছি, ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে যেটা পাচ্ছি সেটাকে আমরা কোথায় কানেক্ট করেছি, এ টার্মিনালের সঙ্গে। এবং যে বি, এটা ধরো ট্রান্সফরমারের একটা, সাপোজ আমি এক্স টার্মিনাল বলছি, এটাকে আমরা সাপোজ ওয়াই টার্মিনাল বলছি। ঠিক আছে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর এক্স টার্মিনালটাকে আমরা এ এর সঙ্গে যুক্ত করেছি, ওয়াই টার্মিনালটাকে আমরা বি এর সঙ্গে যুক্ত করেছি, এবং চারটে ডায়োড আছে, D1 D2, এটা D1, এটা হলো D2, এটা সাপোজ D3 এবং এটা হলো অন্যটা হলো D4। চারটে আমার ডায়োড আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এরকম যে ডায়াগ্রাম, তো সেই ডায়াগ্রামে আমরা অপারেশনটা এবার দেখব, ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে। তো যখন আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা ভাববো, মানে এই যে এসি ইনপুট, মানে ট্রান্সফরমারের এখানে যে আমার এসি যখন তৈরি হবে, এসি ইনপুটের পজিটিভ হাফ সাইকেল আমরা কি ধরবো, আমরা ধরে নেবো যে এই দিকটা হলো আমার পজিটিভ, এই দিকটা হলো পজিটিভ, আর এই নিচের দিকটা হলো নেগেটিভ। মানে আমার এইখানটায় আমার পজিটিভ ভোল্টেজ পড়ছে, এ তে আমার পজিটিভ ভোল্টেজ পড়ছে, আর বি তে আমার নেগেটিভ ভোল্টেজ পড়ছে। ঠিক আছে, এবার যদি এ তে আমার পজিটিভ ভোল্টেজ পড়ে, তাহলে একটা জিনিস দেখো, এই যে ডায়োড D1, এই ডায়োড D1 এর এটা কোন দিক, এটা কোন দিক, এটা হলো পি সাইড, পি টার্মিনাল, অ্যানোড, তো এটা হলো পি টার্মিনাল, পি টার্মিনালে আমার পজিটিভ ভোল্টেজ পড়েছে। আর পি টার্মিনালে পজিটিভ ভোল্টেজ পড়া মানে সেই ডায়োডটা আমার কি বায়াস, ফরওয়ার্ড বায়াস। তার মানে এই যে ডায়োড D1, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে। ঠিক আছে, এই যে ডায়োড D2, D2 এটা কি সাইড, D2 ডায়োডটার এদিকটা হলো আমার এন সাইড, এন সাইডে কি ভোল্টেজ পড়েছে, পজিটিভ ভোল্টেজ পড়েছে। ডায়োডের এন সাইডে যদি পজিটিভ ভোল্টেজ পড়ে, ডায়োড কি কি বায়াস হবে, রিভার্স বায়াস। তার মানে ডায়োড D2 টা কি থাকবে, অফ অবস্থায় থাকবে, রিভার্স বায়াস। ডায়োড D1 ফরওয়ার্ড বায়াস, তার জন্য অন থাকবে। ডায়োড D2 যেটা হচ্ছে রিভার্স বায়াস, অফ থাকবে। ডায়োড যদি D4 দেখি, ডায়োড D4 এর দেখো এদিকটা কি সাইড, ডায়োড D4 এর এদিকটা হলো আমার এন সাইড, সরি পি সাইড,
এদিকটা তো পি সাইডটা কার সঙ্গে যুক্ত, এন টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ মানে নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে না, পি সাইডটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। তার মানে এই ডায়োড D4 এটাও রিভার্স বায়াস, এটাও অফ থাকবে। আর এই যে ডায়োড D3টা কিন্তু দেখো এর যে এন সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, সরি ব্যাটারি নয়, ট্রান্সফরমারের যে এখন যে দিকটা নেগেটিভ সেই তার সঙ্গে যুক্ত আছে, এন সাইডটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। মানে এই যে ডায়োড D3 এটাও কিন্তু অন থাকবে। তাহলে অন কে কে থাকলো, অন থাকলো আমার D1 অন থাকলো এবং আমার D3 অন থাকলো। তাই যদি হয় তাহলে দেখো এখান থেকে কারেন্ট কোন দিকে যাবে, এখান থেকে কারেন্ট তৈরি হবে, কারেন্ট আসবে এদিক দিয়ে, এসে ডায়োড D1 এর মধ্যে দিয়ে যাবে, ডায়োড D1 এর মধ্যে কারেন্ট গেল, কারেন্ট গিয়ে কি ডায়োড D4 তো অফ আছে, তাহলে কারেন্ট এদিক দিয়ে আসবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসবে, এখানে যে রেজিস্ট্যান্স RL আছে তার মধ্যে দিয়ে আসবে, এসে কোন দিকে যাবে, D3 এর মধ্যে দিয়ে আসবে, D3 এর মধ্যে দিয়ে এসে আবার ওটা এখানে ব্যাক করে যাবে। ঠিক আছে, তাহলে কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে দেখো, এখানে দেখো ভালো করে দেখানো আছে, এই যে ডটেড লাইন দেখতে পাচ্ছ, সরি একটা পিঙ্ক কালারের লাইন দেখতে পাচ্ছ, মানে এই দিক দিয়ে কারেন্ট এলো, ডায়োড D1 এর মধ্যে দিয়ে গেল, তারপরে লোড রেজিস্ট্যান্স RL এর মধ্যে দিয়ে গেল, তারপরে আবার এই ডায়োড D3 এর মধ্যে দিয়ে গেল, যেতে যেতে আবার এদিকে ব্যাক করে চলে এলো। ঠিক আছে, তাহলে লোড রেজিস্ট্যান্স যেটা আছে RL তার মধ্যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হলো, এই দেখো ডান দিক থেকে, সরি এটা হচ্ছে ডান দিক, মানে এই দিকটা হচ্ছে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো হলো। মানে এই ডায়োডটা, সরি লোড রেজিস্ট্যান্সের এই দিকটা আমার পজিটিভ ভোল্টেজ, এই দিকটা আমাদের নেগেটিভ ভোল্টেজ হলো, মানে এইভাবে একটা কারেন্ট এর মধ্যে দিয়ে কন্ডাকশন হলো। ঠিক আছে, এবং এখানে আমরা যে আউটপুটটা পাবো কার অ্যাক্রসে পাবো, লোড রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাই হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। এবং এখানে আমরা কতটা আউটপুট পাচ্ছি দেখো, এখানে যে আমি ছবিটা এঁকেছি এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে কতটা ভোল্টেজ আমরা পাবো, সেটা হচ্ছে আলটিমেটলি এখানে যতটা ভোল্টেজ তৈরি হয়েছিল, এই ডিসির অ্যাক্রসে যতটা ভোল্টেজ আমার তৈরি হয়েছিল, সরি ডিসি নয় ট্রান্সফরমারের সেকেন্ডারি অ্যাক্রসে যতটা ভোল্টেজ তৈরি হয়েছিল টোটালটাই কিন্তু আমার লোডের অ্যাক্রসেই পড়লো। কারণ ডায়োডগুলো তো খুব একটা ড্রপ হয় না, ডায়োডগুলো যখন অন মানে এগুলোকে আমরা শর্ট সার্কিটও ভাবতে পারি, এটা শর্ট সার্কিট এটাও শর্ট সার্কিট ভাবতে পারি। তার মানে টোটাল যে এই ভোল্টেজটা এই লোড অ্যাক্রসে ড্রপ হয়ে গেল, এই লোড RL এর অ্যাক্রসে ড্রপ হলো। ঠিক আছে, কিন্তু তার মানে কি হলো, আমরা সেন্টার ট্যাপের ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজটা পাচ্ছিলাম, যে টোটাল সেকেন্ডারিতে যতটা ভোল্টেজ ছিল তার অর্ধেক পরিমাণ আমরা আউটপুটে পাচ্ছিলাম, এখানে কিন্তু সেই ঘটনাটা আর থাকলো না। এখানে আমরা টোটাল যে ভোল্টেজ সমস্তটাই কিন্তু আমরা কোথায় পেলাম, লোডের অ্যাক্রসে পেয়ে গেলাম। কখন পেলাম, এটা হলো পজিটিভ হাফ সাইকেলে পেলাম। ঠিক আছে, আবার যদি আমরা নেগেটিভ হাফ সাইকেলের কথা ভাবি, নেগেটিভ হাফ সাইকেলে ঘটনাটা কি হবে দেখো, নেগেটিভ হাফ সাইকেলে আমার এই যে বি টার্মিনাল, আমি যদি এই ছবিতে দেখাই, এই দিকটা আমার কি হবে তখন, এই দিকটা আমার পজিটিভ হয়ে যাবে, এটাকে অন্য কালিতে দেখাই, তাহলে এই দিকটা আমার পজিটিভ হয়ে যাবে, এদিকটা আমার নেগেটিভ হয়ে যাবে। তখন আমার এই যে এ টার্মিনাল এটা নেগেটিভ এবং বি টার্মিনাল এটা পজিটিভ। তার মানে তখন দেখো, তখন হচ্ছে আমার এই যে ডায়োড D2 আছে, ডায়োড D2টা কি হবে, এর যে এন সাইড, ডায়োড D2 এর এই দিকটা তো এন সাইড, এই এন সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, তার মানে এটা কি বায়াস হবে, এটা ফরওয়ার্ড বায়াস হবে, ডায়োড D2টা তখন অন হবে। আবার ডায়োড যে D1 আছে, ডায়োড D1 এর যে পি সাইড, এদিকটা আমার পি সাইড, এটা আমার নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। তার মানে ডায়োড D1টা তখন রিভার্স বায়াস, এটা অফ হয়ে যাবে। এই যে ডায়োড D3 যেটা আছে তার যে এন সাইডটা আমার কার সঙ্গে যুক্ত আছে দেখো, ডায়োড D3 এর এন সাইডটা আমার পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, তার মানে ডায়োড D3টাও অফ থাকবে। আর যা ডায়োড D4 তার দেখো পি সাইড যেটা, এটা পি সাইডটা পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত, মানে ডায়োড D4টা তখন অন হয়ে যাবে। মানে কে কে অন থাকলো, D4 অন থাকলো, D2 অন থাকলো, অফ কে কে থাকলো, D1 অফ থাকলো আর D3 অফ থাকলো। তাহলে কারেন্ট কোন দিক থেকে ফ্লো হবে, এই নিচের দিক থেকে শুরু হবে, এদিক থেকে আসবে, এদিক থেকে এসে ডায়োড D4 এর মধ্যে দিয়ে ফ্লো করবে, তারপরে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো করবে এবং আলটিমেটলি তারপরে D2 এর মধ্যে দিয়ে ফ্লো করবে এবং তারপরে ওটা আবার সাপ্লাই এদিকে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে দেখো এই যে লোড রেজিস্ট্যান্স যেটা আছে, লোড রেজিস্ট্যান্সের মধ্যে আগেও ডান দিক থেকে বাঁ দিকে কারেন্ট ফ্লো হচ্ছিল, এখনো কিন্তু ডান দিক থেকে বাঁ দিকেই কারেন্ট ফ্লো হলো, মানে লোডের মধ্যে কিন্তু কারেন্টের ডাইরেকশনটা সেমই থাকলো। এখানে আরো ভালো করে দেখতে পাবে, দেখো এই যে পিঙ্ক কালার দিয়ে দেখানো হয়েছে, কারেন্টটা এলো D4 এর মধ্যে দিয়ে গেল, তারপরে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল, তারপরে D2 এর মধ্যে দিয়ে গেল এবং তারপরে আবার এই পিঙ্ক কালারের লাইন দিয়ে দেখানো হয়েছে এটা আবার সাপ্লাই টার্মিনালে ব্যাক করে চলে এলো। তার মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স যেটা RL আছে, RL এর মধ্যে কিন্তু কারেন্টের ফ্লোটা আগের ক্ষেত্রেও যেদিক থেকে যেদিকে ছিল, মানে ডান দিক থেকে বাঁ দিকে ছিল, এখনো ঠিক সেই দিকেই থাকলো। মানে এখানে যে ভোল্টেজটা আমরা পেলাম সেটার পোলারিটির কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, মানে আমরা এখানে কিন্তু সেম পোলারিটিরই ভোল্টেজ পেলাম, পজিটিভ হাফ সাইকেলেও যে পোলারিটির পেয়েছিলাম, নেগেটিভ হাফ সাইকেলেও সেম পোলারিটিরই পেলাম।
ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। এবার হচ্ছে আমরা ইনপুট আর আউটপুটের ওয়েব ফর্ম গুলোকে যদি দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, যেটা আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সাপোজ পেয়েছি। আউটপুট ওয়েব ফর্মটা কেমন হবে, এটাও কিন্তু সেম দেখতে, মানে সেন্টার ট্যাপের ক্ষেত্রে যেমন আউটপুট ওয়েব ফর্ম, এখানেও হচ্ছে সেম আউটপুট ওয়েব ফর্ম, মানে প্রত্যেকটা হাফ সাইকেলেই আমরা আউটপুট পেতে থাকবো। আর কারেন্ট যদি দেখাতে হয়, তো দেখো প্রথম হাফ সাইকেল যেটা আছে তখন আমার ডায়োড D1 আর D3 কারেন্ট ক্যারি করেছে। প্রথম হাফ সাইকেলে D1 আর D3 কারেন্ট ক্যারি করেছে, তার জন্য কি প্রথম হাফ সাইকেলে D1 D3 কে কারেন্ট দেখিয়েছি, পরের হাফ সাইকেলে এরা কারেন্ট ক্যারি করেনি, অফ আছে। ঠিক আছে, তারপরের হাফ সাইকেলে আবার D1 D3 কারেন্ট ক্যারি করেছে। আর D2 D4 কখন ক্যারি করেছে, প্রথম হাফ সাইকেলে তো করেনি, সেকেন্ড হাফ সাইকেলে D2 D4 কারেন্ট ক্যারি করেছে, নেক্সট হাফ সাইকেলে আবার D2 D4 অফ হয়ে গেছে। আর যদি আমরা আউটপুট কারেন্টকে দেখাতে চাই, তো ভোল্টেজের ওয়েভফর্ম যেরকম হবে, কারেন্ট তো আমরা ইজিলি পেয়ে যাব ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স মানেই তো কারেন্ট, ভি আউটপুট বা আউটপুট ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স আরএল যদি আমরা করি, লোড রেজিস্ট্যান্স আরএল যদি আমরা করি, এটা হচ্ছে ভি আউটপুট বাই আরএল যদি আমরা আউটপুট বাই আরএল যদি করি, তাহলে আমরা এই আউটপুট ওয়েভফর্ম আইও যেটা আছে সেটা পেয়ে যাব। এবং তার মধ্যেও দেখো প্রথম এখান থেকে এইটুকু কার জন্য হয়েছে, যখন D1 D3 অন আছে। এখান থেকে এইটুকু কার জন্য হয়েছে, যখন D2 D4 অন আছে। আবার এখান থেকে এইটুকু কার জন্য হয়েছে, এটা যখন আবার D1 D3 অন আছে। ঠিক আছে, এবং এই লাস্ট যেটা ওয়েভফর্মটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিসের ওয়েভফর্ম, না এটা হলো ভোল্টেজের ওয়েভফর্ম। ঠিক আছে, ভোল্টেজ মানে হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, এবং এটাকে আমরা কি বলেছি, VD1, VD3। ডায়োড D1 D3 এর মধ্যে যে ভোল্টেজ, সেটা আমাদের কিরকম দেখতে লাগবে। দেখো প্রথম হাফ সাইকেল যখন হচ্ছে, এইখান থেকে এইটুকু যে প্রথম হাফ সাইকেল, মানে 0 থেকে পাই, এই সময়ের মধ্যে D1 এবং D3 অন আছে। অন থাকা মানে কি, ফরওয়ার্ড বায়াস আছে। ফরওয়ার্ড বায়াস থাকলে তার মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হয় কি, হয় না। আইডিয়ালি আমরা ভোল্টেজ ড্রপটাকে 0 ধরে নেব। এখান থেকে এইটুকু D1 D3 এর মধ্যে নো ভোল্টেজ ড্রপ। আবার দেখো এই যে পাই থেকে 2 পাই, এইটুকু যে সময়, সেইটুকু সময়ের মধ্যে কি আছে, আমার যে D2 এবং D4 অন আছে, তার মানে D1 D3 নিশ্চয়ই অফ আছে। এই ছবিতেও আমরা দেখেছি যে D1 D3 কিন্তু, এই যে D3 আর এই যে D1, এরা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে অফ অবস্থায় ছিল। তাহলে ওদের অ্যাক্রসে কতটা ভোল্টেজ পড়েছে বলো। ওদের যদি আমরা অ্যাক্রসে ভোল্টেজ গুলো দেখতে চাই, তাহলে দেখো আমার এই ছবিতেও দেখতে পাবে, দেখো এই সময়ে নেগেটিভ হাফ সাইকেল D3 অফ আছে, D1 ও অফ আছে। তো D1 এর অ্যাক্রসে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পড়েছে, D1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেটা যদি আমরা দেখি, এইখানে যতটা ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যতটা ভোল্টেজ তৈরি হয়েছিল, সেই সমস্ত ভোল্টেজটাই কিন্তু আমার এই D1 এর অ্যাক্রসে পড়বে। কিন্তু এক্ষেত্রে যে ভোল্টেজের মানটা, সেটা কত, ভিএম। আগের ক্ষেত্রে কত ছিল, 2 ভিএম ছিল। এক্ষেত্রে আমার কিন্তু শুধুমাত্র ভিএম ভোল্টেজই আমার এই D1 এর অ্যাক্রসে তখন রিভার্স বায়াস কন্ডিশনে অ্যাপ্লাইড হবে। ঠিক আছে, যদি ধরো এই ডায়োড D1টাকে আমরা ধরি, এখানে কত আছে, যখন নেগেটিভ হাফ সাইকেল, মানে এদিকটা, এই টোটালটার মধ্যে ধরো ভিএম আছে, এই টোটালটা মানে হচ্ছে ভিএম। তার মানে এই দিকটা আমার নেগেটিভ আর এদিকটা হচ্ছে আমার পজিটিভ। ঠিক আছে, এদিকটা হচ্ছে আমাদের পজিটিভ, তার মানে এখানে নেগেটিভ, এখানটা হলো আমার পজিটিভ। তাহলে দেখো এইখানটা, এই ডায়োড যেটা আছে এটা তো অন আছে, তার মানে এইখানে আমার এইখান থেকে এর অ্যাক্রসে, এটা হচ্ছে ডায়োডের পি সাইড, এদিকটা হলো ডায়োডের পি সাইড আর এদিকটা হলো এন সাইড। তো পি সাইডটা কার সঙ্গে যুক্ত আছে, নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। আর যে এন সাইড, সেটা কার সঙ্গে যুক্ত আছে, পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। এবং এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজটা কত, ভোল্টেজটা হচ্ছে আমার ভিএম। তার মানে টোটাল ভোল্টেজ ভিএম যেটা আছে, সেটা আমার এক একটি ডায়োডের অ্যাক্রসে পড়ছে। কিন্তু আগেরটার ক্ষেত্রে কত পড়েছিল, সেন্টার ট্যাপের ক্ষেত্রে 2 টাইমস অফ ভিএম, মানে যতটা আমরা লোডের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম পাচ্ছি, তার দ্বিগুণ ভোল্টেজ আমাকে এক একটা ডায়োডের অ্যাক্রসে রাখতে হচ্ছিল, অ্যাপ্লাই করতে হচ্ছিল। পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালুটা ওই জন্য ওখানে অনেক বেশি হচ্ছিল সেন্টার ট্যাপের ক্ষেত্রে। কিন্তু এই যে আমার ফুল ওয়েভ যে ব্রিজ টাইপ রেকটিফায়ার, এখানে কিন্তু এক একটা ডায়োডের অ্যাক্রসে আমরা যতটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ম্যাক্সিমাম ভোল্টেজ যতটা পাচ্ছি, ততটাই আমার এক একটা ডায়োডের পিক ইনভার্স ভোল্টেজের ভ্যালু হচ্ছে। মানে এখানে আমাদেরকে এক্সট্রা বেশি পিআইভি রেটিং যুক্ত ডায়োড ব্যবহার করার কিন্তু দরকার পড়ছে না। এটা একটা আমাদের অ্যাডভান্টেজ এই ফুল ওয়েভ রেকটিফায়ার টেকনিক ইউজ করলে। ঠিক আছে, তো দেখো এখানে এটা বলা হয়েছে যে পিক ইনভার্স ভোল্টেজ পিআইভি অফ দ্য ব্রিজ রেকটিফায়ার টাইপ ইজ গিভেন বাই পিআইভি ইজ ইকুয়াল টু
ভিএম। ঠিক আছে, তো এইটা আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝে নিলাম। সেন্টার ট্যাপ টাইপ এবং ফুল ওয়েভ দুটো ধরনের ব্রিজ রেকটিফায়ারেরই আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখলাম। কারোর যদি কোনো ডাউট থাকে বলতে পারো। ঠিক আছে, ডাউট যখন নেই আমি তাহলে রেকর্ডিং স্টপ করছি।